গল্পের নাম অচেনা শহরে, লেখনীতে আলিশা রহমান ফিজা। পর্ব সংখ্যা ৩। হিয়া দাঁড়িয়ে আছে হেমন্তীর বাড়ির দরজার কলিং বেল চেপে। সে নিজের হাতের ঘড়িটা ঠিক করে নিল। তখনই কিয়া সে দরজা খুলে দেখলো হিয়া দাঁড়িয়ে আছে। সে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো কিয়া? কিয়া কিছুক্ষণ হিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কি আমার হবু দুলাভাইয়ের বোন? কিয়ার কথায় হিয়া হেসে বলল, জি, আমি সেই ভিতরে আসতে পারি? কিয়া তাড়াহুড়ো করে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, অবশ্যই, ভিতরে আসুন আপু। হিয়া বাসায় প্রবেশ করে বলল, হেমন্তী কোথায়? কিয়া বলল, আপু রুমে আছে, আপনি বসেন, আমি মাকে ডেকে নিয়ে আসছি। হিয়া সোফায় বসে বলল, কিয়া তুমি গিয়ে রেডি হয়ে নাও, আজ শপিংয়ে যেতে হবে যে। কিয়া বলল, বিয়ের শপিং? হিয়া বলল, হ্যাঁ। কে দৌড়ে আগে পারভিন বেগমের রুমে চলে গেল। তাকে সব জানিয়ে সে হেমন্তের রুমে চলে গেল। পারভিন বেগম রুম থেকে বের হয়ে হল রুম চলে আসলো। হিয়া তাকে দেখে সালাম দিয়ে বলল, আন্টি, আমি হেমন্তী আর কিয়াকে নিয়ে শপিংয়ে যেতে চাই। পারভিন বেগম বললেন, ওদের যাওয়ার কি দরকার আছে? তুমি নিজ পছন্দ সব কিনে আনো। হিয়া বলল, না আন্টি, হেমন্তের জীবনের একটা বিশেষ দিন হচ্ছে তার বিয়ের দিন, অবশ্যই তার পছন্দ অনুযায়ী সব থাকতে হবে। পারভিন বেগম হেসে বললেন, ঠিক আছে, নিয়ে যাও। তখনই হেমন্তী আর কিয়া রুম থেকে বের হয়ে আসলো। হেমন্তী হিয়াকে দেখে একটু লজ্জা পেল। হিয়া মুচকি হেসে বলল, হেমন্তী, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হেমন্তী মায়ের দিকে তাকালো। পারভিন বেগম চোখের ইশারায় তাকে সব বুঝিয়ে দিল। হেমন্তী মাথা দুলিয়ে নিজ রুমে চলে গেল। কিয়া বলল, দুলাভাই আসেনি? হিয়া বলল, সেটা সারপ্রাইজ থাকুক। ইলহাম গাড়ি নিয়ে হেমন্তীদের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে তার এখন বিরক্ত লাগছে। সে গাড়ি থেকে নেমে চায়ের দোকানে চলে গেল। সেখানে বসে রইল আর হিয়ার অপেক্ষা করতে লাগলো। তখনই তার নজর পড়ল একটা ছেলে হেমন্তীদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর বারবার হেমন্তীদের বারান্দার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা ইলহামের কাছে ভালো ঠেকছে না। পর মুহূর্তে নিজের মনের ভুল ভেবে কথাটা উড়িয়ে দিয়ে চায়ের কাপে চুমুক বসালো। ছেলেটা কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে সেখান থেকে চলে গেল। ইলহাম আর সেদিকে পাত্তা না দিয়ে হিয়ার অপেক্ষা করতে লাগলো। হিয়া হেমন্তী কিয়া একসাথে বাসার নিচে এসে দাঁড়ালো। গাড়ির সামনে হিয়া ইলহামকে না পেয়ে নিজ মোবাইল বের করে ইলহামকে ফোন করতে নেবে। তখনই দেখলো ইলহাম চায়ের দোকান বসে আছে। হিয়া সেদিকে পা বাড়াতে আবার নিজ জায়গায় দাঁড়িয়ে গেল আর হেমন্তীর দিকে তাকিয়ে বলল, ইলহাম ওই চায়ের দোকানে বসে আছে, যাও ওকে ডেকে নিয়ে এসো। হিয়ার কথা শুনে হেমন্তী আকাশ থেকে পড়ল। ইলহাম যে এসেছে তা সে জানতো না। তাহলে হয়তো সে আসতোই না। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। আবার তাকে ডেকে আনতে বলছে, এত তাকে মেরে ফেলার বাহানা। কিয়া হেমন্তীর কাঁধে হাত রেখে বলল, হেমন্তী বেগম যান, আপনার শাহজাদাকে ডেকে নিয়ে আসুন। বলে খিলখিল করে হেসে উঠল সে। হিয়া তার তালে তাল মিলিয়ে হাসতে লাগলো। হেমন্তী অসহায় মুখে হিয়া আর কিয়ার দিকে তাকিয়ে রইল। হিয়া হাসি বন্ধ করে বলল, যাও ডেকে নিয়ে এসো। হেমন্তী মাথা নিচু করে বলল, আমার অনেক লজ্জা করছে আপু, আপনি গিয়ে ডেকে নিয়ে আসুন। কিয়া বিরক্তি নিয়ে হিয়াকে বলল, আপু, এই আনরোমান্টিক মেয়ে দিয়ে কিছু হবে না, আমি গিয়ে ডেকে নিয়ে আসি। হিয়া সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল ইলহামের কাছে। কিয়া যেতেই হেমন্তী একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে হিয়ার পাশে এসে দাঁড়িয়ে পড়ল আর ভাবতে লাগলো এখন সে কি করবে। কিয়া ইলহামের কাছে গিয়ে বলল, দুলাভাই চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দুলাভাই চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিয়ার কথায় ইলহামের মুখ থেকে সবটুকু চা বেরিয়ে আসতো। সবাই ইলহামের দিকে তাকিয়ে আছে। ইলহাম কিয়ার দিকে তাকাতে চিনতে পারলো তাকে। কিয়া মুখ টিপে হেসে বলল, চা দিয়ে কি কুলি করছিলেন নাকি যে মুখ থেকে ফেলে দিলেন? ইলহাম চায়ের কাপটা দিয়ে রুমাল বের করে মুখ পরিষ্কার করে বলল, এভাবে কেউ ডাকে? কিয়া বলল, আমি ডাকি। বলে সে ইলহামের এক হাতে ধরে তাকে নিয়ে যেতে যেতে বলল, আপনার অপেক্ষায় আপনার বউ দাঁড়িয়ে আছে।
ইলহাম বুঝতে পারল কিয়া অনেকটাই চটপটে স্বভাবের, তাই সে কিছু মনে করল না। ইলহামকে নিয়ে কিয়া চলে আসলো গাড়ির কাছে। কিয়া হেমন্তের পাশে দাঁড়িয়ে বলল, এখন তো যাওয়া যাবে, কারণ দুলাভাই চলে এসেছে। ইলহাম একবার হেমন্তের দিকে তাকালো, হেমন্তী তার দিকে একবারও তাকালো। ইলহামের একটু ইগো হার্ট হলো। সে সানগ্লাসটা চোখে দিয়ে হিয়াকে বলল, গাড়িতে উঠে বসো। গাড়ি চলছে আপন গতিতে। ইলহাম গাড়ি ড্রাইভ করতে ব্যস্ত। পিছনের সিটে হিয়া আর কিয়া কথা বলেই যাচ্ছে। হেমন্তী চুপচাপ বসে তাদের কথা শুনছে। সে বরাবরই চুপ স্বভাবের মানুষ, অতিরিক্ত কথা তার দ্বারা সম্ভব না। হেমন্তীকে পুরোপুরি লক্ষ্য করছে ইলহাম। কিয়ার মতো কোনো স্বভাবই হেমন্তের মধ্যে নেই, সে তো পুরো উল্টো। হিয়া হেমন্তের দিকে তাকিয়ে বলল, শাড়ি লাল কিনলে বেশ সুন্দর দেখাবে বিয়েতে, লালটাই সুন্দর। হেমন্তী কিছু না বলে শুধু মাথা দুলালো। কিছুক্ষণ পর তারা শপিং মলে পৌঁছে গেল। ইলহাম গাড়ি পার্ক করে আসতে সবাই একসাথে শপিং মলে ঢুকে পড়ল। প্রথমেই তারা শাড়ির দোকানে চলে গেল। বিয়ের শাড়ি দেখতে দেখতে হেমন্তীর একটা শাড়িতে চোখ আটকে যায়, কিন্তু সে কিছুই বলল না। একবার শুধু শাড়িটাকে ছুঁয়ে দেখে নিল। হিয়া আর কেয়ার চোখ এড়িয়ে গেলেও ইলহামের চোখ এড়ালো না ব্যাপারটা। সে হিয়াকে এক সাইডে ডেকে বলল, ওই সাইডে মেরুন রঙের একটা শাড়ি আছে, সেটা ওর অনেক পছন্দ হয়েছে, সেটা প্যাক করে নে। হিয়া বলল, বাহ, তাহলে পছন্দেরও খোঁজ রাখা হচ্ছে। ইলহাম বলল, সবার মুখ আছে, কিন্তু আমার মনে হচ্ছে ওর মুখ নেই, তাই আমি বলে দিলাম। হিয়া আলতো হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। হিয়া সেই শাড়িটাও কিনে নিল। তারপর তারা শাড়ির দোকান থেকে বের হয়ে অন্য দোকানে চলে গেল। ইমজাদ হেমন্তের জন্য অপেক্ষা করছে। ঠিক এই সময় হেমন্তী ক্লাস থেকে বের হয়ে আসে, কিন্তু আজ কেন আসছে না সে বুঝতে পারছে না। তখনই অনু ক্লাস থেকে বের হয়ে আসলো। ইমজাদ গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, কোথায় তোমার বান্ধবী? অনু একটু ঘাবড়ে গিয়ে বলল, আসলে আমাকে আজ কিছুই জানায়নি যে কেন সে আসবে না। ইমজাদ বলল, সত্যি বলছো? আজ আমি ওর বাসার সামনেও গিয়েছিলাম, দেখতে পেলাম না ওকে। হয়তো বাসায় নেই, আমি যাই ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে। ইমরাদ বলল, ঠিক আছে যাও, আর শোনো, আমি দুদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, হেমন্তীকে জানিয়ে দিও। অনু মাথা দুলিয়ে সেখানে থেকে চলে আসলো। ইমজাদ একটু চিন্তায় পড়ে গেল হেমন্তীকে নিয়ে। সে ভাবলো আজ একবার সে হেমন্তীকে ফোন করবে, আর ঢাকায় ফিরে আসলেই নিজের মনের কথা সে বলে দেবে। ইমদাদ আলতো হেসে সেখান থেকে রওনা হলো নিজ বাসার উদ্দেশ্যে। শপিং শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। চারজনই ক্লান্ত, সবাই বাসার উদ্দেশ্যে রওনা হলো। পুরো দিনে হেমন্তীকে ইলহাম অনেকবার খেয়াল করেছে, কিন্তু হেমন্তী একবারও ইলহামের দিকে তাকায়নি। এটা ইলহামের ধারণা, আসলে ইলহামের ধারণা ভুল। হেমন্তী ইলহামকে বহুবার আর চোখে তাকিয়ে আছে, যতবার দেখেছে ততবারই মুগ্ধ হয়েছে। ইলহামের গাড়ি থামালে হেমন্তীর বাড়ির সামনে কিয়া আর হেমন্তী গাড়ি থেকে নেমে পড়লে হিয়া তাদের বিদায় দিল। কিয়া আগে আগে বাসার ভিতরে পৌঁছে গেল। হেমন্তী বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে একবার ইলহামের দিকে তাকালো। ভাগ্যবশত ইলহামও সেদিকে তাকায়, আর দুজনেরই চোখাচোখি হয়ে যায়। হেমন্তীর সাথে সাথে চোখ নামিয়ে ভিতরে চলে যায়। ইলহাম হেমন্তীর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হিয়া বলল, তোর হাসা শেষ হলে বাসায় চল, উনি অফিস থেকে এসে পড়েছে। ইলহাম হিয়ার দিকে তাকিয়ে বলল, তোর চোখ আজকাল বেশি চলে। হিয়া বলল, যা ঘটে তাই দেখে আমার চোখ। ইলহাম গাড়ি স্টার্ট দিল, রওনা হলো বাসার দিকে। হেমন্তী বাসায় প্রবেশ করতে দেখতে পায় অনু বসে আছে। তাকে দেখে হেমন্তী অনেক খুশি হলো। অনু বলল, কেমন হলো শপিং? হেমন্তী বলল, ভালো, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। হেমন্তী আর কেয়া ফ্রেশ হয়ে এসে অনুর সাথে আড্ডা দিতে লাগলো আর শপিং দেখাতে লাগলো। পারভিন বেগম তাদের জন্য খাবার নিয়ে আসলেন। অনু ঠিক করলো বিয়ের দিন পর্যন্ত সে এ বাসায় থাকবে। পারভিন বেগম তার মায়ের সাথে কথা বলে রাখবেন। অনুর মাথা থেকে ইমজাদের কথা সরে গেল। হেমন্তীকে আর জানানো হলো না ইমজাদের কথা। এভাবে হলুদের দিন চলে আসলো। দু হাতে মেহেদি দিয়ে বসে আছে হেমন্তী। আজ রাতে হলুদ পরে
বাসায় হেমমান দিয়ে ভরা। হেমন্তের দাদা বাসার নানা বাসার সবাই এসে উপস্থিত হয়েছে পুরো বাসা জুড়ে। তখনই পারভিন বেগম হন্তদন্ত হয়ে হেমন্তের রুমে এসে বললেন, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।